অদিতি, একটা কথা বলার ছিল। অদিতি সিলিং ফ্যানের দিকে আনমনা হয়ে তাকিয়ে থেকে জবাব দিল। বলো। তানিয়া গলা পরিষ্কার করে দোনমনো গলায় বলল। আজকের ঘটনাটা তোমার ফ্যামিলিতে জানিও না। ওনারা হয়তো ব্যাপারটা ভালো চোখে দেখবে না। তাছাড়া ধ্রুব বলছিল। তানিয়া থেমে যায়, অথচ তখন মাত্রই অদিতি কান পেতে মনোযোগ দিয়ে শুনতে চেয়েছিল কি বলেছে ধ্রুব। তানিয়া থেমে গিয়ে বলল, তোমার ছুটি মঞ্জুর করেছে ভার্সিটি। তোমার যা লাগে একদিন আমাকে বলিও। অদিতি তেমন প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ শুয়ে থাকলো বিছানায়। ওর চোখে ভাসছে গত রাতটা। অদিতির অপহরণ হয়েছিল, ধ্রুব ওকে বাঁচিয়েছে। ধ্রুবর পাগলামি সব ধীরে ধীরে অদিতির চোখের সামনে ভাসে। ওর গায়ে এখনো সম্ভবত ধ্রুবর পারফিউমের গন্ধ মেখে আছে। অদিতি দীর্ঘশ্বাস ফেললো। ওর গা একটা ছেলে ছুঁয়েছে, অথচ আজ অদিতির খারাপ লাগছে না, বরং বারবার মনে হচ্ছে ধ্রুব ওর জন্যে আজ কতটা উন্মাদ হয়েছিল। কিন্তু ধ্রুব কবে থেকে ওকে 4 ঘন্টা পর অদিতিকে ডিসচার্জ দেওয়া হয়েছে। ওকে নিয়ে বেরিয়েছে তানিয়ারা কেবিন থেকে। অদিতির গায়ে চাদর, কপালে ব্যান্ডেজ, মুখটা মলিন হয়ে আছে। ওর হাতে এখনো ক্যানুলা লাগানো। শাড়ি খুলে ফেলে সাধারণ কামিজ পরিয়ে দেওয়া হয়েছে ডক্টরের কথা মতো। অদিতি বেরিয়ে আসতেই ধ্রুব দ্রুত বেঞ্চ থেকে উঠে গেল। অদিতি ধ্রুবর দিকে তাকিয়েছিল। দুজনের চোখে চোখ পড়লো। ধ্রুবর চোখে ছিল অসহায়ত্ব, আর অদিতির চোখে নীরবতা। ওই দুই মিশ্র অনুভূতি দুজনের হৃদয় গিলে নিল। দুজনেই ধীরে ধীরে চোখ নামিয়ে ফেললো। ধ্রুব আর এগিয়ে গেল না অদিতির দিকে, সেখানেই দাঁড়িয়ে অন্যদিকে ফিরে ক্যাব বুক দিল। ইহান পাশ থেকে দুজনের এসব কাজ কারবার দেখে দীর্ঘশ্বাস ফেলে। দুজন লাভারের মধ্যে সে এক অবলা প্রাণী। ওরা হসপিটাল থেকে বেরিয়ে এসেছে। নিচে নেমে ক্যাবে উঠলো অদিতি। ধ্রুব আলগোছে ওর দিকে না চেয়েই গাড়ির দরজা আটকে দিল। তারপর ড্রাইভারের জানালার দিকে মুখ বাড়িয়ে ড্রাইভারকে লোকেশন বুঝিয়ে দিল। ড্রাইভারের সঙ্গে যতক্ষণ কথা বলছিল ততক্ষণ অদিতি অপলক চেয়েছিল ধ্রুবর দিকে। যে ধ্রুবর চোখ পড়লো ওর দিকে, সঙ্গে সঙ্গে মেয়েটা ধ্রুবর থেকে চোখ সরিয়ে নিয়েছে। ধ্রুব দীর্ঘশ্বাস ফেললো, তারপর সরে এসে বাইকের দিকে এগোলো। ক্যাব থেমেছে হোস্টেলের সামনে। অদিতি নেমে দাঁড়ালো ক্যাব থেকে। ধ্রুব অনেক আগেই এসেছে এখানে। ইহানকে চলে যেতে বলে ও বাইক থেকে নেমে দাঁড়িয়ে আছে। অদিতির সঙ্গে কথা আছে ওর। ধ্রুব তানিয়াদের ইশারা করলো চলে যেতে। ওরা অদিতির দিকে একবার চেয়ে হোস্টেলে ঢুকে গেল। অদিতিও ওদের আটকালো না। এমনিতেই মেয়েগুলো ফজর থেকে অনেক করেছে ওর জন্যে, তাই ও একা একাই হেঁটে যেতে লাগলো হোস্টেলের দিকে। অদিতি। পেছন থেকে ধ্রুব বড্ড আবেগী কণ্ঠে ডেকে বসলো। অদিতির বুকটা কেঁপে উঠলো এই ডাকে। চাদর গায়ে ও ধীরে ধীরে ফিরে তাকালো। ধ্রুব তখন বাইকের সঙ্গে হালান দিয়ে দুহাত আড়াআড়ি বুকের উপর ভাঁজ করে অদিতির দিকে কেমন কড়া চোখে চেয়ে আছে। ওই মাতাল মাতাল চাউনিতে অদিতির হৃদয়টা নড়ে উঠলো যেমন। ও চোখ সরিয়ে ফেললো, অপেক্ষা করলো ধ্রুব কিছু বলবে। ধ্রুব ওখানেই দাঁড়িয়ে রইল, এগুলো না সামনে। ওর চোখ দুটোতে এখনো মারাত্মক ভয় লেপ্টে আছে। বুকের উন্মাদনা এখনো কমাতে পারেনি। আজ কিছু একটা হয়ে যেতে পারতো। ও হয়তো ওই মেয়ের হাসিটুকু হারিয়ে ফেলতে পারতো। অনেক অনেক কিছুই আজ ঘটতে পারতো। ধ্রুব সোজা হয়ে দাঁড়ালো। ও আজ এলোমেলো কাহিল ভীষণ। ওর এই কথাটা এখন এই মুহূর্তে না বলে আজও সম্ভবত পাগল হয়ে যাবে। ধ্রুব ওভাবেই শরীরটা জোরপূর্বক দাঁড় করিয়ে রাখলো। অদিতির ফাঁপা চোখটার দিকে চেয়ে রইল অপলক। অতঃপর অদিতিকে অবাক করে দিয়ে এক পর্যায়ে চূড়ান্ত বিধ্বস্তের ন্যায় বলে উঠল, আই লাভ ইউ। অদিতি ভীষণ অবাক হয়ে মাথা তুলল। ওর চোখ দুটো ধ্রুবর চোখে। ও জানতো আজ রাতে যা হয়েছে তাতে ও যা জানার ট্রেনে গিয়েছিল, কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি? ধ্রুব হাত ছাড়লো বুক থেকে, ধীরে পায়ে এগোচ্ছে। অদিতি ধ্রুবর এই চোখের দিকে অপলক চেয়ে আছে। মানুষটা এক রাতেই এতটাই বিধ্বস্ত হয়ে গেছে, চেহারার দিকে তাকানো যাচ্ছে না। ধ্রুব ধীর পায়ে এগিয়ে এলো অদিতির মুখোমুখি। অদিতি কি বলবে ভেবে পাচ্ছে না। এমন একটা মুহূর্তে কি বলা উচিত তার? ও তো তেমনই অনুভব করে এই মানুষটার জন্যে, কিন্তু ও অদিতি, ভালোবাসা ওর জন্যে পাপ। ও যা তা বলা শুরু করলো। আপনি ভুল করছেন। হুশ। ধ্রুব হিসিয়ে উঠল। অদিতি থেমে গেল, কথা বলার সাহস হারিয়ে ফেললো। ধ্রুব কথা বাড়ালো না, অতিরঞ্জিত কিছুই বলল না। শুধুমাত্র অদিতির কপালের ওই সাদা ব্যান্ডেজটায় হালকাভাবে আঙুল ছুঁয়ে অদিতির গোল গাল সরল ওই মুখটার দিকে তাকিয়ে রইল। ব্যান্ডেজটা ছুঁয়ে দিতে দিতে শুধু বলে গেল নিজের কথাগুলো। কিচ্ছু এক্সপ্লেন করব না, কিচ্ছু বোঝাতে যাব না আজ, না তোমার কাছে কিছু শুনবো। শুধু এইটুকু বলবো, আমার পক্ষে আর হচ্ছে না। আমি পারিনি আর কাউকে আটকে রাখতে এসব। যদি আজকে রাতটাই কিছু একটা।
ধ্রুব থামে, কথাগুলো আর বের করতে পারলো না। ওর গলা কাঁপছে। রাতের স্মৃতিটুকু ভুলতে চাইছে, ততই যেন চোখের সামনে সেগুলো হানা দিচ্ছে। অদিতি তখনও চেয়ে আছে। ওর চোখ এলোমেলো না আজ। ওর নির্নিমেষ দেখে যাচ্ছে পাগল খ্যাপাটে ধ্রুবকে, যাকে আজ রাতে অদিতি ভেঙে চুরে দিয়েছে। ধ্রুব একটু থেমে ঢোকিলে অন্যদিকে চেয়ে পরপর অদিতির দিকে ফিরে যায়। এবার আর জড়তায় নয়, বরং স্পষ্ট গলায় বলে বসে, আজকে রাতটা আমি কখনো ভুলবো না, তেমনি আমি তোমাকেও কোনোদিন ভুলতে দিব না। ফ্রম নাও ধ্রুব ইয়ামিন ইজ বুক টু দিস অদিতি হায়াত ফর এভার ফর এভার। আমার কথা শেষ। এখন তুমি চাইলে সব সময়ের মতো ছুটে পালিয়ে যেতেই পারো। অদিতি কানের কাছে তখনও ভেসে যাচ্ছে, ধ্রুব ইয়ামিন বুক টু অদিতি ফর এভার ফর এভার। তারপর তারপর হঠাৎ অদিতির ভয় বেড়ে গেল। ধীরে ধীরে মনের প্রজাপতিগুলো পিষে গেল। চোখে ভেসে আসতে লাগলো অদিতির বাবা, একটা সালিশ, গ্রামের কজন মানুষ, আর একটা পরিবারের দুর্বিষহ জীবন। ও এই ঢাকা শহরে কেন এসেছিল, আর কি করে যাচ্ছে এখন? ধ্রুবর হাতটা তখনও অদিতির ব্যান্ডেজ ছুঁয়েছিল। অদিতি আচমকা পিছিয়ে গেল। ধ্রুবর আঙুল ব্যান্ডেজ থেকে সরে যেতেই ধ্রুব তাকালো ওর দিকে। অদিতি ধ্রুবর দিকে চেয়ে থাকতে থাকতে ধীরে ধীরে পেছাচ্ছে। ওর মুখটা ভয়ার্ত। ও এলোমেলো দৃষ্টি ফেলে চাপা স্বরে বিড়বিড় করতে লাগলো, এটা হয় না, সম্ভব না। আমার কাউকে ভালোবাসার অধিকার নেই, নেই, কিচ্ছু নেই। ধ্রুব সেসব শুনতে পায় না। ও অদিতির দিকে নির্নিমেষ চেয়ে রয়েছে। অদিতি পেছাতে পেছাতে এক পর্যায়ে ঘুরে গিয়ে দৌড়ে হোস্টেলের গেটে ঢুকে গেল। ধ্রুব দীর্ঘশ্বাস ফেললো। এই রিয়াকশনটা তো ও আশা করেছিল। ধ্রুব বাড়িতে যখন পৌঁছেছে তখন প্রায় দুপুর 12টা বাজে। এলোমেলো ধ্রুব এক প্রকার ঢুলতে ঢুলতে বাড়ির সদর দরজা দিয়ে ঢুকছিল। ড্রয়িং রুমে নিজের সৎমা আর বাবাকে দেখে ধ্রুব সেখানেই দাঁড়িয়ে গেল। ধ্রুবর ফুরফুরে মেজাজ যা ছিল সেটা মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। ধ্রুব তাতে দাঁত পিষে ঘরে ঢুকলো। সৌরভ ইয়ামিন ছেলের রাগান্বিত মুখটা দেখে ট্রিনার দিকে তাকালেন। ট্রিনা দুজন বাবা ছেলের মুহূর্তকার দ্বন্দ্ব দেখে অপ্রস্তুত ভঙ্গিতে উঠে চলে গেলেন পাশের রুমে। ওরা বাবা ছেলে এখন প্রতিবারের মতো অসভ্যদের ঊর্ধ্বে যত খারাপ ভাষা আছে সেগুলো নিয়ে তর্ক করবে। ট্রিনা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এসব কাঁচা ভাষা কখনো শুনে অভ্যস্ত নয়। অথচ এই একটা পরিবারে বিয়ে হয়ে আসার পর থেকে আজ অবধি কোনো গালি বা কাঁচা ভাষা নেই যেসবও শোনেনি। ধ্রুবকে শুরুতে নিজের আদর ভালোবাসা বোঝাতে চেষ্টা করেছিল, কিন্তু ওই বেয়াদব একরোখা ছেলে বোঝেনি ওকে। বরং একবার সবার সামনে চরম অপমান করার পর ট্রিনা লজ্জায় আর এই ছেলের সামনে যায় না। মাঝে মধ্যে খারাপ লাগে ওরও, ডিভোর্স দিতে মন চায় সৌরভকে, কিন্তু শেষ অবধি সৌরভের মুখের দিকে চেয়ে পারে না। বুড়ো হচ্ছেন, ছেলে একটা থেকেও নেই। সেখানে থেকে ট্রিনা চলে গেলে সৌরভ পাগল হয়ে যাবেন একাকিত্বে। তাই এখনো মুখটা বুঝে ও রয়ে গেছে। ট্রিনা চলে যাওয়ার দিকে চেয়ে রইল ধ্রুব। সৌরভ কফি খেতে খেতে পেপার হাতে তুলে নিয়েছেন। ট্রিনা এ বাড়িতে আসা ওনার জন্য স্বাভাবিক ব্যাপার হলেও ধ্রুবর জন্য সেটা বিষ সমতুল্য। এই বাড়িটা ওর মায়ের হাতে সাজানো, সেখানে আরেকটা নারী এসে রাজত্ব চালাচ্ছে। ধ্রুব সেটা একদমই কেন যেন সহ্য করতে পারে না। ধ্রুব কুর্তার হাতা ফোল্ড করে এগোতে এগোতে বলল, ওই মহিলা আমার মায়ের বাড়িতে আজ কি করছে? ধ্রুব গিয়ে সোজা হয়ে দাঁড়ালো সৌরভের মুখোমুখি। জবাব চাইলো তার তথাকথিত বায়োলজিক্যাল ফাদারের কাছে। ওর চোখ দুটো রাগান্বিত। সৌরভ পেপার হাত থেকে না নামিয়েই জবাব দিলেন, ও মহিলা না, তোমার ওকে ছোট মা বলা উচিত, অন্তত যতদিন আমি জীবিত আছি। ধ্রুব শব্দ করে হেসে ফেলে, যেন ভীষণ মজার কথা শুনে ফেলেছে ও। সোফায় বসে কুশন কোলে নিয়ে সেটাই হাত ঠেসে বসে হেসে হেসেই বলল, তোমাকেই বাবা মানি না, সেখানে আর ওই মহিলা। জোকস অব দ্য ইয়ার। ধ্রুবর হাসি যেন সৌরভের সামনে ভীষণ চূড়ান্ত বেয়াদবি লাগলো। সৌরভ পেপার নামালেন। ধ্রুবর ওই হাসি হাসি মুখের দিকে চেয়ে শান্ত গলায় বললেন, যাকে তুমি বাবা হিসেবে মানো না, তার টাকা পয়সার উপরেই তোমার এই ভর্তিগুলা চলছে। বাবা না মানার সঙ্গে সেগুলো অস্বীকার করা উচিত তোমার, রাইট? ধ্রুব আবারও হাসলো, তারপর হাসি থামিয়ে বলল, আমি অস্বীকার করছি। ইটস লাইক এ গিভ অ্যান্ড টেক। আমি তোমার কাজে আসছি, তুমি আমাকে পয়সা দিচ্ছ, অ্যান্ড তুমি নিজেও জানো ধ্রুব নেই, তো তুমিও ফিনিশড। ধ্রুব নিজের গলার দিকে আঙুল তুলে ইশারা করলো। ওর চোখ দুটো হাসছে, যেন সৌরভকে চোখে আঙুল দিয়ে ইশারা করে বলছে, দেখো নিজের ছেলে আজ তোমার সঙ্গে কেমন ব্যবহার দেখাচ্ছে। মানুষ করতে পারলে না ছেলেকে। সৌরভের বুকটা ভার হয়ে আসছে, কিন্তু ধ্রুবকে সেটা বুঝতে দিলেন না। কাকে বোঝাবে নিজের ব্যথাগুলো?
এই মানুষ নয়। হায় না একটা দয়া মায়া নেই, না আছে কোনো কৃতজ্ঞতা বোধ। সৌরভ আবারও পেপার হাতে তুলেন, পেপার পড়তে পড়তে বললেন, কিছু বলতে এসেছো? ধ্রুবর মুখ এবার গম্ভীর হয়ে আসে। ও পকেট থেকে কতগুলো ছবি বের করে টেবিলের উপর ছড়িয়ে ফেলে দিল। পেপার থেকে চোখ সরিয়ে সৌরভ ছবিগুলোর দিকে তাকালেন। ছবির লোকজনের গত রাতের খবর ওনার কানেও এসেছে, তবে তিনি সেটা জানেন। এসব ধ্রুবকে বুঝতে দিলেন না। ধ্রুব ছবিগুলোর দিকে দাঁতে দাঁত পিষে তাকিয়ে আছে, বলল, এই ছেলেগুলোকে আজ সন্ধ্যার মধ্যে আমার সামনে চাই, একদম ফিটফাট অবস্থায়, বাকিটা আমি দেখে নিব। সৌরভ ছবিগুলো হাতে নিলেন। ধ্রুব সোফায় হেলান দিয়ে বসলো। সৌরভ ছবির ছেলেগুলোকে দেখে নিয়ে বললেন, এরা তো এমপি কামরুলের ছেলে ফেলে, সেদিন আমার ফ্যাক্টরিতে ঝামেলা করেছিল। কথাটা কানে আসা মাত্রই ধ্রুবর রাগের পারদ হুট করে যেন চিরিক দিয়ে লাফিয়ে উঠল। ও হঠাৎ সৌরভের দিকে ঝুঁকে এসে হিসিয়ে উঠল। হ্যাঁ, আজ তোমার জন্য আমি একটা পুরো রাত সাফার করেছি, এখন তুমি এটার প্রায়শ্চিত্ত করবে। তোমার ঘেউ ঘেউ দলকে বলে এগুলোরে এনে দাও। বলে দাও যে সন্ধ্যার পর আমি ধ্রুব ইয়ামিন ওদের সঙ্গে হকি খেলতে চাইছি। ধ্রুবর চোখে থেকে যেন লাভা ঝরছে। ওর কথা বলার ধরন শুনে মনে হচ্ছে যেন সৌরভই অদিতির কিডন্যাপের পেছনে দায়ী। সৌরভ বাঁকা চোখে তাকালেন, ছেলের চোখে চোখ মিলিয়ে বললেন, তুমি চাইলে নিজে এই কাজ এক্ষুনি করে ফেলতে পারো, এখানে আমাকে কেন লাগবে? ধ্রুব এবার হেলান দিয়ে সোফায় বসলো, বলল, পারি, বাট নাও আই এম টায়ার্ড। এখন একটা ঘুম দেব, সন্ধ্যার জন্যে এনার্জি দরকার। সৌরভ সেক্রেটারি রাহুলকে চোখ দিয়ে ইশারা করলেন। রাহুল দ্রুত এগিয়ে গিয়ে ছবিগুলো হাতে তুলে নিল। ধ্রুব কুশন ফেলে উঠে গেল সোফা থেকে। সৌরভ বলল, ছেলেগুলোকে মেরে ফেলিও না, সামনে ইলেকশন আছে, নোংরা করলে বিপদ। ধ্রুব সৌরভের দিকে তাকালো, ভ্রু কুচকে চেয়ে রহস্য করে বলল, মারা লাগবে না, না মেরেই এমন অবস্থা করব যে বাঁচতে ইচ্ছে করবে না আর। সৌরভ তাকিয়ে রইলেন ছেলের দিকে। ধ্রুবর এমন আচরণের পেছনে মূল হোতা তো উনি নিজেই, তাই ধ্রুবর এমন কথা তাকে খুব একটা অবাক করতে পারল না। আর যেখানে বিষয়টা অদিতিকে ঘিরে, সেখানে এসব কিছু ভীষণ স্বাভাবিক ব্যাপার। ধ্রুব সিঁড়ির সামনে গেলে পিছন থেকে সৌরভ প্রশ্ন করলেন, সেই মেয়েটা কি এখন ঠিক আছে? ধ্রুব থেমে গেল, কিন্তু পেছনে ফিরে তাকালো না। ওর চোখে ভেসে এলো অদিতির ওই সরল ভয়ার্ত মুখটা। ধ্রুব চোখ বুঝে জোরে শ্বাস টানলো, সেভাবেই দাঁড়িয়ে থেকে ঠান্ডা গলায় জবাব দিল, এখন থেকে ঠিক থাকবে। কথাটা বলে ধ্রুব বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে উঠে গেল। সৌরভ রাহুলের দিকে তাকালেন। রাহুল স্যারের তাকানোর উদ্দেশ্য বুঝতে পেরে চশমার আগা নাকের উপরে উঠিয়ে জবাব দিলেন, আজ প্রপোজ করেছেন ধ্রুব স্যার ওই মেয়েটাকে? সৌরভ ছেলের যাওয়ার দিকে চেয়ে থেকে জবাব দিলেন, নজরে রাখো, মেয়েটা আজ তোমার নজরে থাকা অবস্থায় কিডন্যাপ কি করে হয়ে গেল, আমি তো সেটা চিন্তা করেই অস্থির। পুরার ঘাস কাটছিলে তুমি তখন? রাহুল আইপ্যাড হাতে কাঁচুমাচু গলায় জবাব দিল, আপনি বলেছেন ওরা দুজন একসাথে থাকলে নজর রাখতে, স্যার ওই দিন চলে এসেছেন, তাই আমিও। রাস্কেল! সৌরভ ধমকে উঠলেন। রাহুল কি বলবে খুঁজে পাচ্ছে না। সৌরভ টেবিল থেকে মোবাইল হাতে নিলেন। রুমে যাওয়ার আগে রাহুলের উদ্দেশ্যে কড়া গলায় বলে গেলেন, সামনে ইলেকশন, মেয়েটার উপর নজর রাখো। আরেকবার যদি ওই মেয়ে কিডন্যাপ হয়েছে, মনে রেখো দুবতাণ্ডব চালাবে বাড়িতে। এক রাতেই ওই মেয়ের জন্যে আগামী বছরগুলোতে কি করবে সেটা বুঝিয়ে দিয়ে গেছে। আমি কোনো রিস্ক নিব না। জি স্যার। রাহুল দ্রুত সায় দিল। অদিতি চা কেটলি থেকে কাপে ঢালছিল। চায়ের কাপ থেকে চা উপচে পড়ছে। ওরাতে মন নেই, মন তো দিয়ে বসেছে অন্য কাউকে। বারবার ধ্রুবর বলা আই লাভ ইউ অদিতি কানে সানাইয়ের মতো বেজেই চলেছে ক্রমাগত। হাতে ওর কাজ উঠে না, পড়াশুনো ভালো লাগে না। সারাক্ষণ চোখের সামনে বকাটি ধ্রুবর এলোমেলো কুর্তা গায়ে হেঁটে বেড়ায়। তার ওই মদ্যক, ওই চোখের চাওয়া, অদিতির ব্যান্ডেজে তার আঙুলের ছোঁয়া, এসব কিছু অদিতির রাতের ঘুম হারাম করে দিয়েছে। ধীরে ধীরে অদিতির এলোমেলো হয়ে পড়ছে। ছন্ন ছড়া বাঁধনহারা মনের বিবাদে ও ক্লান্ত ভীষণ। ওর অবস্থা করুণ। একদিকে ওর পরিবার, অন্যদিকে প্রেম। দুদিকের দ্বন্দ্বে অদিতি মাঝখানে পিষে যাচ্ছে। এই অদিতি, চা পড়ে যাচ্ছে তো। তানিয়া অদিতিকে ধাক্কা দিয়ে উঠল। ভাবনার মধ্যেও চমকে উঠল অদিতি। দ্রুত হাত থেকে কেটলি রেখে দিল। পুরো চায়ে ভেসে যাচ্ছে টেবিল। অদিতি দ্রুত কাপড় এনে জায়গা পরিষ্কার করে ফেললো। তানিয়া এসব দেখছিল। ও বলল, তোর ইদানিং কি হয়েছে? এমন খুইয়ে খুইয়ে টাইপ হয়ে আছিস কেন? অদিতি হাসার চেষ্টা করে চায়ের কাপ হাতে নিল। বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলল, ওই তেমন কিছুই না।
তানিয়া ওর বেডে বসে অদিতিকে দেখে যাচ্ছে। চা খেতে খেতে ও মেয়েটা অন্যমনস্ক। তানিয়া হঠাৎ ঠোঁট টেনে হেসে বলল, তুই প্রেমে পড়েছিস নাকি রে? ধ্রুব ভাই জানে? অদিতি চমকে উঠে দ্রুততার সাথে জবাব দিল। না না, আমি অমন মেয়ে নই। তানিয়া ভ্রু কুয়াকালো, বলল। অমন মেয়ে মানে প্রেম করা পাপ নাকি? অদিতি ঠান্ডা গলায় জবাব দিল। আমি যে জায়গা থেকে এসেছি সেই জায়গায় প্রেম শুধু পাপ না, বরং মহাপাপ। তুমি আমাদের বাড়িতে গেলে বুঝবে। তানিয়া অবাক হয়ে তাকালো অদিতির দিকে। এই যুগে এসেও এমন গ্রাম হয় নাকি? অদ্ভুত ব্যাপার। পরপরও হঠাৎ ধ্রুবর কথা মনে পড়ায় গা ছেড়ে বেডে হেলান দিয়ে ফোন হাতে এক প্রকার অদিতির কথা উড়িয়ে দিয়ে বলল, তোর ধ্রুব ভাই আছে, তোর আবার কিসের চিন্তা? নিশ্চিন্তে থাক। তানিয়া ফোন দেখছে। অদিতি তানিয়ার দিকে চেয়ে বিড়বিড় করলো, তা তাকে নিয়েই সবচেয়ে বড় সমস্যা আমার। তুমি যদি জানতে। তানিয়া ফোন দেখছিল। হঠাৎ ও এক প্রকার চেঁচিয়ে উঠে বসলো। অদিতির দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে দেখালো। এই অদিতি, দেখ দেখ। অদিতি ফোনের দিকে ঝুঁকে লেখাগুলো পড়ছে। এমপি কামরুলের দলের 4 জন ছেলে নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না 2 দিন ধরে। ক্যাপশনের নিচে ছেলেগুলোর ছবি দেওয়া। ছবির লোকগুলোকে দেখে অদিতি চমকে ওঠে। এরা তো ওকে সেদিন কিডন্যাপ করে নিয়ে গেছিল। তানিয়া চোখ মুখ উজ্জ্বল করে স্বস্তির শ্বাস ফেলে বলল, দারুণ হয়েছে। এগুলো নির্ঘাত ধ্রুব ভাইয়ের কাজ। তোকে নিয়ে এক রাতেই যা করেছে, এরপর ওনারা রিস্ক নেওয়ার কথাই না। তানিয়ার হেসে হেসে কথাগুলো বললেও অদিতির বুক কাঁপতে লাগলো। ও জিজ্ঞেস করে, ওরা কি বেঁচে থাকবে নাকি? তানিয়ার গা ছাড়া ভাবে বেডে শুয়ে পড়লো। জবাব দিল, মনে তো হচ্ছে না। ভাইকে যেভাবে নাচিয়েছে এতক্ষণে মনে হচ্ছে টপকে গেছে। অদিতির গা হিম হয়ে এলো। ওর জন্য কিছু ছেলেকে ধ্রুব খুন করেছে, আইন হাতে তুলে নিয়েছে। ধ্রুবর বাবা মন্ত্রী, চাইলেও ওদের সর্বোচ্চ শাস্তি দেওয়া সম্ভব ওদের মতো মানুষদের কাছে। কিন্তু ধ্রুব নিজে। অদিতি হয়রান লাগতে শুরু করলো। ও যা যা দেখছে এসব কিছু ওর হজম হচ্ছে না। ও দ্রুত টেবিল থেকে পানির গ্লাস তুলে নিল। গলা শুকিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে অদিতির কি করা উচিত? এ কোন পাগল প্রেমিকের খপ্পরে পড়লো? তারপর কেটে গেছে কটা দিন। অদিতি এখন বেশ সুস্থ, নিয়মিত ভার্সিটির আসা যাওয়া করছে। তবে ধ্রুবকে এড়িয়ে চলছে নিয়মিত। অদিতি চায় না সেদিনের ঘটনার পর ধ্রুবর মুখোমুখি হতে। ধ্রুবর কাছে হয়তো কাউকে খুন করা তার কোনো বড় ব্যাপার নয়, তবে অদিতির কাছে এটা মারাত্মক ভয়ের একটা ব্যাপার। ও চায় না ওর জন্য ধ্রুব নতুনভাবে কোনো পাগলামি বা অপরাধে জড়িয়ে পড়ুক। আর সে দায়নিক অদিতি। তাই ও প্রতিবার ধ্রুবর আড্ডার জায়গা এড়িয়ে অন্য রাস্তা দিয়ে ভার্সিটি থেকে বেরিয়েছে। ধ্রুব সেদিন ওকে পুরো ভার্সিটি খুঁজেছে, লোক পাঠিয়েছে ডিপার্টমেন্টে। অদিতিকে পাওয়া যায়নি। অদিতির হঠাৎ করে শুরু করা এমন আচরণে হতভম্ব ধ্রুব। ও তাই খুঁজে বের করেছে অদিতির হোস্টেলে ফেরার রাস্তা। আজ এখানেই বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ধ্রুব ইয়ামিন। উদ্দেশ্য অদিতি হায়াতকে জন্মের শিক্ষা দেওয়া, জানিয়ে দেওয়া তার এসব উদ্ভট কাজগুলো ধ্রুবকে যেন আর না দেখায়। অদিতি আজও এই অন্য রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ হাঁটতে হাঁটতে ওর চোখ গেল ওই রাস্তার মোড়ে ধ্রুব দাঁড়িয়ে আছে। ওর চোখ দুটো অন্যরকম ভীষণ, যেন এক্ষুনি খেয়ে ফেলবে অদিতিকে। ধ্রুবকে দেখেই সঙ্গে সঙ্গে অদিতির পা থেমে গেল। ধ্রুব বাইক থেকে নেমে দাঁড়িয়েছে। ওর রাগী চোখগুলো ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। মনে হচ্ছে কত কোটি বছর হয়ে গেছে ও দেখে না অদিতিকে। মেয়েটা শুকিয়ে গেছে অনেক। আজও সবসময়ের মতো ঢিলের সালোয়ার কামিজ পরনে। ধ্রুব বারবার এই এক মেয়ের প্রতি এত মুগ্ধ হয় কেন? অদিতি নিজেকে সামলাতে পারছে না। পা বলছে উল্টো দৌড়ে চলে যেতে, অথচ হৃদয় বলছে ধ্রুব গিয়ে আগের থেকে আরো সুদর্শন হয়েছে। এই ময়লা টি শার্ট, এলোমেলো চুল কি আগেও এত ভালো লাগতো? দুটি তৃষ্ণার্ত চোখ একে অপরের দিকে চেয়ে রয়েছে। কেটে যায় কয়েক পল। দুজনের খবর নেই, ডুবে আছে ওরা একজন আরেকজনের মাঝে। ধ্রুব ধীরে ধীরে এগিয়ে আসছে। অদিতির বুকটা আবারও থেমেছে। খানিক থেমেই শুরু করেছে লাফানো। ধ্রুব ধীর পায়ে এগিয়ে এসে অদিতির সামনে দাঁড়ালো। ওর চোখ গেল অদিতির কপালের ব্যান্ডেজে। ধ্রুব ছুতে চাইলো হাত উঠিয়ে, কিন্তু অদৃশ্য অনধিকার বোধ ওকে আটকে দিল। ধ্রুব হাতটা আবারও নামিয়ে ফেললো। অদিতির চোখটার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে উঠল, অবশেষে আপনার দেখা মিলে গেল। আমার তো উচিত এবার সিন্নি করানো, রাইট? ধ্রুব টিটকারি করে বলল। অদিতি চোখ নামিয়ে নিল। ধ্রুবর কণ্ঠ এবার কঠিন হলো, কড়া গলায় শোধালো, আমার থেকে পালাচ্ছিলে কেন? আমি তোমাকে কিছু জানিয়েছি, জবাব চেয়েছিলাম হ্যাঁ বা না, অথচ তুমি আমাকে এই কটা দিন ভীষণ খাটিয়েছো অদিতি। ওয়াই? অদিতি অপরাধ বোধে ডুবে গেল। চোখটা নামিয়ে ফেললো। ধীর গলায় জবাব দিল, আপনি? আমি।
ধ্রুব ধৈর্য নিয়ে শুনছে যেন। অদিতি একটু থামে, খানিক থেমে জোরে শ্বাস টেনে বলে, আমাদের যাই না, আপনি আরো ভালো কাউকে ডিজার্ভ করেন। আমি প্রেমে পড়ার মতো মেয়ে নই। ধ্রুবকে হতাশ হতে দেখা গেল। এতদিনের অপেক্ষায় এই উত্তরও আশা করেনি। ধ্রুব অন্যদিকে চেয়ে নিজের এই হতাশা আড়াল করার চেষ্টা চালালো। পরপর অদিতির নিচু হয়ে যাওয়া মুখটার দিকে নিজের মুখ ঝুঁকে এনে ঠান্ডা গলায় শুধু এটুকু বলে গেল,